আয়, সবগুলারে নিয়া আস্তানায় আয়। অধীর আর সৃজনের মধ্যে দু একটা ঘা পড়েছে ইতিমধ্যে, তবু দুজন দাঁতে দাঁত চেপে সহ্য করে আছে। শুধু মেয়েদের জন্য হাত তুললেই আরো ঝামেলা বাড়বে, তাই উপায় না পেয়ে ওরা সবাইকে নিয়ে চলে গেল ওদের আস্তানায়। কাল্লো মাস্তানের কথায় একে একে সবাইকে দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। যে নেশাখোর ছেলেটা এতক্ষণ বুক ফুলিয়ে ঘুরছিল, তার নেশা যেন হাওয়া, চোখ কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। কাল্লু এবার গম্ভীর গলায় বলল, কিরে ডাইলখর, তোকে এর আগেও কইছি না এইসব আকাম করবি না? নেশাখোর ছেলেটা কাঁপতে কাঁপতে বলল, ভাই, আমার ভুল হইয়া গেছে, আর হবে না, আল্লাহর কসম, আজকেই শেষ দিন। আস্তানার ভেতর তখন টান টান অবস্থা। দড়ি দিয়ে বাঁধা সবাই মাঝখানে কালো মাস্তান চেহারায় ভয়ঙ্কর ভাব ধরার চেষ্টা করছে, কিন্তু সমস্যা একটাই, তার সামনে দাঁড়িয়ে আছে সেই নেশাখোর ছেলেটা, যার নেশা কেটে গেলে সে হয়ে যায় পাড়ার সবচেয়ে শান্ত কবুতর। নেশাখোর কাপা গলায় বলল, ভাই, মামা, বস, আপনি আসলে খারাপ না, আপনার চোখে মায়া আছে, এই শেষবার আর এমন হইব না। কাল্লু কপাল কুঁচকে বলল, এই যে, বেশি মাখামাখি করবি না, আমি ডাকাত সমাজসেবক নাম। নেশাখোর মাথা নাড়িয়ে বলল, জানি ভাই, কিন্তু আপনি যদি ডাকাত হন তাহলে আপনি ভদ্র ডাকাত, কারণ দাড়ি বাচ্চেন ঢিলা কইরা। আস্তানার কোণে দাঁড়িয়ে থাকা যুবক যুবতীরা চাপা হাসি দিল। অধীর ফিসফিস করে বলল, এই লোকটার নেশা গেছে, কিন্তু বুদ্ধি বাড়ছে। সৃজন পাশ থেকে ফিসফিস করে অধীরকে বলল, দেখছস, কসমের লিস্টও রেডি করে আনছে। সৃজনের সৃজন আবার হালকা হেসে বলল। নেশা গেলে সবাই ভদ্রলোক হয় রে ভাই। কথার ফাঁকে রুষা চিৎকার করে উঠল, কালু মামা, ওই শালা পাতলুরে ক্ষমা করবেন না। পাতলু আমার বান্ধবী কম, বোন বেশি। হেরা পাখির হাত ধরছে। মামা, এরে তুলে এক আছাড় মারেন। আপনারা যে বডি, আপনি পারবেন, আমি শিওর। কাল্লু নামটা শুনেই কাল্লুর চেহারা কেমন গাঢ় হয়ে গেল। তার কালো চামড়ার জন্য একসময় তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই থেকে মেয়েদের উপর তার অদ্ভুত এক রাগ, আর মেয়েদের মুখে কালু ডাকটা শুনলেই তার মাথায় আগুন জ্বলে ওঠে। এই নামটা আরেকবার কইলে কিন্তু দড়ি খুলে তোদের দৌড় প্রতিযোগিতা শুরু করে দিমু, পিছন দিয়ে কুত্তা সাইরাম। সে ধমকে উঠল। রুষা একটু থেমে মিষ্টি গলায় বলল, কুত্তা না মামা, ডগ হবে, ডগ। রুষা থেমে আবার বলে, ঠিক আছে মামা, কাল্লু মামা মানে সম্মানিত কাল্লু মামা সাহেব বলে ডাকবো? সৃজন ফিসফিস করে বলল। কিরে, লাইভ টেলিকাস্ট তোর লাল গোলাপ ডাকাতরে সম্মানিত ব্যক্তি বানিয়ে দিল দেখি। অধীর ঠোঁট চেপে হাসি আটকাতে গিয়ে কাঁদতে লাগলো। কালো চারদিকে তাকিয়ে গম্ভীর থাকার চেষ্টা করলেও মুখের কোণে একটা হিরো ভাব দেখালো চল্লুকে। কালো আবার নেশাখোর ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোরে আমি সারমু, কিন্তু একটা শর্ত, আজকের পর যদি কোনো মাইয়ার হাত ধরতে দেখে, হাত না, পুরো মানুষটাই গাছের সাথে বেঁধে কিডনি চোখ সব বিদেশে পাচার করবো। নেশাখোর তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, ভাই, আমি এখান থেকে শুধু নিজের হাত ধরমু। অধীর বলল। ওইটা ধরলেই ভালো, অন্য কিছু ধরিস না। আস্তানার ভিতর হালকা হাসি রোল পড়ে গেল জিল্লুর হুঁ হাঁ হাসিতে। এই লোকটা হাসলে মনে হয় জোকার হাসছে। জিল্লুর হাসি দেখলে যে কেউ হেসে দিবে, তার হাসিটাই এমন। তবে কাল্লুর চোখে এখন একটা সতর্কতা। মনে রাখবে, মেয়েদের সম্মান করবে, আর বেশি নায়কগিরি দেখাইতে আইলে এই কাল্লু মানে কাল্লু ডাকাত তো আছেই, তোর পিন্ডি চটকে দেব। সবাই চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু ভেতরে ভেতরে অধীরা সৃজন ভাবছে, আজকের এই আস্তানা অভিযান হয়তো এখানেই শেষ না, সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। সৃজন যেন ভয় আর অপেক্ষা করার ব্যস্ত, ঠিক বোঝা গেল না। আর অধীরও আগের মতো। এদিকে হেরা আর রোজ বিরক্তিতে কটমট করে তাকাই, বালের হিরোয়েরা কিচ্ছু করতে পারছে না। এর থেকে উপন্যাসের নায়কদের নিয়ে কল্পনা জল্পনা করা ঢের ভালো। চারিদিকে কেরোসিন ল্যাম্পের বদলে আলো জ্বলছে। বাধা অবস্থায় বসে আছে অধীর, সৃজন, রুষা আর রোজ। চারিদিকে কাল্লু ডাকাতের সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে, কারোর হাতে লাঠি, কারোর হাতে চাপাতি। বাতাসে কেমন অদ্ভুত উত্তেজনা। রুষা কাপা গলায় বলল, কালু মামা, আপনি কিন্তু আমাদের উপর অবিচার করছেন। ওই পাতলু এত অন্যায় করেও মুক্তি পাবে, আর আমরা কি দোষ করেছি? আমাদেরও ছেড়ে দিন না।
কথাটা শেষ হতেই কাল্লু ডাকাত গর্জে উঠল। তার চোখ দুটো লাল, গলার স্বর ভারী ও কর্কশ। চুপ সেমরি, আমি কালা। এটা তোরে কে বলছে বারবার কইতে? এই কালা কালা শুনতে শুনতে আমার কানে পোকা ধরেছে। তোদের মতো মেয়েগো আমি ঘৃণা করি। সুন্দরী মাইয়াগো তো আরও বেশি। দেমাগ এমন, পা মাটিতে পড়ে না। কালা কালার জন্য আমার প্রেমিকা আমারে সাইরা গেছে। অধীর রুষার পাশে দাঁড়িয়েছিল, চোখ রাঙিয়ে ধমক দিল। তোমার মুখটাই বেশি চলে। এখন যদি এরা তোমার কথার জন্য আমাদের মেরে ফেলে? রুষা অধীরের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার চোখে পানি। ল্যাম্পের আলোয় চিকচিক করে উঠল। এই অবস্থায়ও রোজ থামল না। সে একটু এগিয়ে এসে বলল, আরে মামা, কে বলেছে আপনি কালা? যে কইছে ওই মাইয়ার চোখ কালা, তার মন কালা। আপনি তো কালা চাঁদ, ঝকঝকে একেবারে চাঁদের মতো। রোজের কথাই যেন আগুনে ঘি পড়ল। কালো ডাকাত দাঁত চেপে উঠল। তার মুখ শক্ত, কিন্তু চোখের কোনায় যেন একটা দহন। চুপ মাইয়া, এক আছাড় মারমু, সব দাঁত গুনতে পারবি না। তোরে কে বলছে আমার ভালোবাসা কালা? আমি কালা, আমার 14 গোষ্ঠী কালা, এটা সত্যি। কিন্তু আমার ভালোবাসা কালা না, সে অনেক সুন্দরী, তাই তো তার দেমাগ বেশি। কথা বলতে বলতে তার কণ্ঠে অদ্ভুত কাঁপন ধরা পড়ল, যেন রাগের আড়ালে লুকিয়ে আছে অন্যরকম ব্যথা। এবার সৃজন বলল, আরে মামা, আপনি না বললেন আপনার প্রেমিকা কালা দেখে ছেড়ে চলে গেছে? কাল্লু ডাকাত রাগী চোখে তাকিয়ে বলল, চলে গেছে, কিন্তু ও তো সুন্দরী, তাই আমায় কালা কইতো। সেরে চলে গেছে, তাই বলে তারে অপমান করবি তোরা? মামা, ছেড়ে চলে গেছে তাও এত ভালোবাসা? এবার জল্লু বলল, আপনি ইমোশনাল হয়ে যাইবেন না। আগে কোন এদের এখন কি করবো, আর এই ডাইল খোরে কি করবো? অবিচার কোন যাইব না। পরে এই মাইয়া পোলার দলগুলা কইব আমার অবিচার করতে পারেনি, সরি আমরা বিচার করতে পারি না। কাল্লু মাস্তান কি জানি ভাবল, তারপর বলে উঠে, এই ডাইলখোর, এর চোখ সবার আগে তুলবি। এটার চোখ মাগনা নিয়া দিমু ওই টাকাখোর ডাক্তারদের। এবার সবাই ভয় পায়। নেশাখোর ছেলেটি বুঝে এবার তার মৃত্যু নিশ্চিত। রুষা আবার বলল, আপনি অনেক ভালো বলেছেন মামা, ঠিকই বলেছেন। এই পাতলুর কঠিন শাস্তি হওয়া দরকার। আমি একমত। এই পাতলুর চোখ তুলে ফেলুন। মেয়েটার কথা শেষ হতে না হতেই পাশে বসে থাকা নেশাখোর ছেলেটা হঠাৎ হেসে উঠল। তার চোখ দুটো লাল, গলায় নেশার ভারী টান না থাকলেও মদের তীব্র গন্ধ বাতাসে নাকে লাগছে মাঝে মাঝে। ছেলেটি বিদ্রুপাত্মক হাসি দিয়ে বলে, ওই মাইয়া, এই কাল্লুরে কি তোর ভালো মানুষ মনে হয়? শালি কিডন্যাপ পাচারকারী ডাকাত সর্দার কাল্লু এই শুধু ডাকাতি করে না, মানুষ পেলেও খুন করে। তাদের ভেতর থেকে কিডনি কলিজা সব তুলে বিদেশের কাছে বিক্রি করে দেয়। আর তুই এখানে মায়ের কাছে মাসির কথা বলতেছিস শালি? ছেলেটার কথা শুনে যেন মুহূর্তেই চারপাশের বাতাস জমে গেল। ঘরের ভিতরে অদ্ভুত নীরবতা নেমে এলো। রুষা আর রোজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে আর আতঙ্কে তাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে। তারা দুজনই ধীরে ধীরে অধীরা সৃজনের দিকে তাকালো, যেন তাদের চোখে একটু ভরসা খুঁজছে। রুষা ফিসফিস করে বলল, রোজ, যদি সত্যিই উপন্যাসের মতো কোনো সাহসী ছেলে আমাদের সাথে থাকতো, তাহলে হয়তো আমরা 2 মিনিটেই এখান থেকে বের হয়ে যেতে পারতাম। রোজ মলিন হেসে মাথা নেড়ে বলল, উপন্যাসে তো সবসময় একটা নায়ক থাকে, যে ঠিক সময় এসে সবাইকে বাঁচিয়ে নিয়ে যায়। ওদের পাশ থেকে কটাক্ষ করে বলল, এটা উপন্যাস না, এটা বাস্তব। তোমায় কি বলবো, তুমিও তো আমার থেকে বেশি ভয় পাও। কাল্লু ডাকাত ধমকে ওঠে, চুপ সব। এই সবগুলারে ভোরের দিকে মেরে বিদেশি ডাক্তারের কাছে পাচার করবি। এখন যা, মুরগি লিয়ে আয়, একটা পার্টি দেই। কি বলিস রে বাচ্চারা? কাল্লু মাস্তান তাদের সামনে দাঁড়িয়ে নিজের লোকদের নির্দেশ দিচ্ছিল। মোটা পেটটা হাঁটার সঙ্গে দুলছে, আর মাথার টাক জায়গাটা আগুনের আলোয় চকচক করছে। চারপাশে তার কয়েকজন লোক দাঁড়িয়ে, আর অধীর, সৃজন, হেরা, রোজ সবাইকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। এতক্ষণ হেরা চুপচাপ সব দেখছিল। ভয় ছিল ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি ছিল রাগ। শেষ পর্যন্ত আর নিজেকে থামাতে পারল না। হেরার আগে কটমট করে কাল্লুর দিকে তাকিয়ে বলল, এই কালু, টাকলা পেট মোটা, তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি। আমাদের মারবি?
একবার হাতটা খুল, তারপর দেখ তোর কি অবস্থা করি, তোর কিডনি পাচার করবো আমি। চারপাশে হঠাৎ চুপচাপ নেমে এলো। এমন কথা শুনে কাল্লুর নিচের লোকেরাও অবাক। কাল্লু চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল। এই সেমরি, তুই কি কইলি? হেরা একটুও ভয় পেল না। কইছি তুই আসলেই কালা, তোর মন কালা, ভেতরে বাহিরে পুরোটাই কয়লার মতো কালা, শালা কাল্লু। রোজ দ্রুত বলে উঠল। কালু মামা, ও বাচ্চা মানুষ, ওর মাথায় একটু সিট আছে, আপনি কিছু মনে করবেন না। চাইলে আপনাকে আমি ফর্সা হওয়ার ক্রিম কিনে দেবো, একেবারে 7 দিনে ঝকঝকে তকতকে সাদা ফকফকা হয়ে যাবেন। কাল্লু একটু থেমে গেল, কি মনে করে যেন রোজের কথাই সায় দিল। সত্যি এমন ক্রিম আছে এক্কেরে দুধের লাহান সাদা করব তো আমারে? রোজ গম্ভীর মুখে বলল। হ্যাঁ মামা, আছে। সৃজন অধীর একে অপরের দিকে তাকিয়ে থাকে। সৃজন নিচু গলায় অধীরকে বলল। এটা ডাকাত না, বিউটি পার্লারের কাস্টমার মনে হয়। তারা যে এমন বিপদে আছে তা এই ডাকাত দলের সাথে যুক্ত হয়ে ভুলে বসেছে। অধীর হাসি চেপে বলল। চুপ কর, না হলে আগে আমাকেও ফেস ওয়াশ দিয়ে দিবে। তখন যা কেলানি দিছে রে ভাই, পিঠটা ব্যথা করছে। হেরা আবার বলল। যতই করো ঘষা মাজা, আসলে তুমি কাইল্লা, কাইল্লা গ্যাং এর সভাপতি, ওরে মিস্টার কাইল্লা। কয়েকজন ডাকাতও এবার হাসি চেপে রাখতে পারল না। জল্লু হু হা করে হেসে ফেলল। কাল্লু রেগে গিয়ে চেঁচিয়ে উঠল। চুপ, বেশি কথা কইলে কিন্তু ভালো হইব না সেমরি। হেরা ঠোঁট বাঁকিয়ে বলল। তুই কি খুব ভালো নাকি কালু? হেরা দূর থেকে নাভানকে আসতে দেখেই তার মনে হঠাৎ সাহস বেড়ে যায়। তাই যা মুখে আসছিল তাই বলছিল হেরা। এদিকে নাভানের পরনে সাদা গেঞ্জির উপর চকলেট কালারের শার্ট, হাতা ফোল্ড করা, চুল এলোমেলো, হাতের কালো বেল্টের ঘড়ি আর কালো প্যান্ট। আচ্ছা, কোনো ছেলেকে এমন ঘাম ঝরা এলোমেলো মুখে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে? তাই শেহতাজ খান নাভানকে না দেখলে হেরা জানতো না। কই, নীলও তো সুন্দর, কিন্তু তার দিকে এত মোহ নিয়ে কেন চোখ যায় না হেরার? পাগলের মতো খুঁজতে খুঁজতে হঠাৎই তার চোখ গিয়ে থামে হেরার উপর। হালকা আলোয় আর আকাশের চাঁদের মিশেলে হেরার মুখটা অদ্ভুত সুন্দর লাগছে নাভানের কাছে। জায়গাটা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায়, যেখানে গাছপালা খুব বেশি না, হাতে গোনা কয়েকটা, আর তাদের বেঁধে রাখা হয়েছে সবাইকে। সবাই এক নজর দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সবাইকে এক নজর দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে নাভান। হেরা ঠিক আছে, মুখে একটু ধুলো, হাতে দড়ির দাগ, তবুও সে মাথা উঁচু করে বসে আছে, চোখে হার মানা নেই। নাভানের বুকের ভেতরের ঝড়টা যেন একটু থেমে যায়। সে নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে, মনে হচ্ছিল এতক্ষণ সে ঠিক করে শ্বাসই নিতে পারছিল না। তার চোখে এক ফোঁটা পানি চিকচিক করে ওঠে, কিন্তু সে তা লুকিয়ে ফেলে, মনে মনে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে সবাই। নাভানের চোখে চোখ পড়তেই হেরার বুক ধক করে ওঠে। কিন্তু একটা ছিল নাভানের চোখে, আচ্ছা জলের ফোয়ারার মতো কি চিকচিক করছিল। কিছু একটা ছিল নাভানের চোখে, আবছা জলের ফোয়ারার মতো কি জানি চিকচিক করছিল। নাকি হেরার মনের ভুল? হেরাকে এমন স্তব্ধ হয়ে চেয়ে থাকতে দেখে সবাই তার চোখ অনুসরণ করে তাকায়। সৃজনের চোখে মুখে হাসি ফুটে ওঠে। নাভান তুই? নাভান, এই একটা নামই তাদের মনে সাহস এনে দেয় মুহূর্তেই। নাভান ডাকাতদের উদ্দেশ্য করে বলে। কি চাই তোদের? ছেড়ে দে, কি লাগবে তোদের বল, আমি দিচ্ছি। কাল্লু মাস্তান নাভানের বডি আর চেহারা দেখে একটু তীক্ষ্ণ চোখে তাকায়। এত মানুষের সাথে চলাফেরা করেছে, তাই খুব সহজে ধরতে পেরেছে ছেলেটা সাধারণ কোনো ছেলে না। তাই একটু বাজিয়ে দেখছে। আরে তুই কি প্রেসিডেন্টের পোলা নাকি যে তোর কথায় ছেড়ে দিব? কই জিল্লু, ওই মালটারে ধর। তোদের সর্দারকে? প্রশ্ন করে নাভান। উত্তরে হেরা ফট করে বলল। এই কালু টাকলা পেট মোটা বাট্টু, এদের সর্দার গিটারওয়ালা। কাল্লু আবার ক্ষিপ্ত হলো, এই মেয়ে বারবার কাল্লু ডাকছে। আচ্ছা ডাকছে ভালো কথা, একটু সম্মান তো দিবে না? ডিরেক্ট কাল্লু, তার থেকে কত বড়, তাও একটু সম্মান দেয় না। এই মেয়ে কাল্লু তার টাকলা মাথায় হাত দিয়ে বলল। আবার তুই কালা কইলে? এই বলে কাল্লু এগিয়ে এসে হেরার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। হেরার মাথাটা এক ঝটকায় কেঁপে উঠল, গালটা মুহূর্তেই লাল হয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু দৃশ্যটা দেখে নাভানের চোখ মুহূর্তেই রক্তবর্ণ হয়ে উঠল, যেন মাথার ভিতর আগুন জ্বলে উঠল। এক মুহূর্তও দেরি করলো না সে, সোজা এগিয়ে গিয়ে কাল্লুর সামনে দাঁড়ালো। তারপর ঠাস, নাভানের হাতের চটটা এত জোরে পড়ল যে কাল্লুর মাথা একপাশে কেঁপে উঠল। চারপাশের লোকজনও থ হয়ে তাকিয়ে রইল। নাভান দাঁতে দাঁত চেপে বলল। কালু,
তোর সাহস কি করে হয় মিসেল গার্লের গায়ে হাত তোলার? হেরা সঙ্গে সঙ্গে রাগে ফুঁসে উঠল, চোখ রাঙিয়ে বলল, এই অহংকারী গিটারওয়ালা, আমাকে মিসেল গার্ল বলবেন না একদম। আমার নাম মেহরিবা ইসলাম হীরা। পাশ থেকে কেউ আতঙ্কিত গলায় বলে উঠল সৃজন। ভাই আমাদের বাঁচা, এখান থেকে নিয়ে যা, ঝগড়ার সময় পরে পাবি। হেরা হতভম্ব হয়ে বলল, এই লোকটা আমাদের বাঁচাতে এসেছে নাকি মারতে এসেছে? না হলে কালুকে থাপ্পড় দিল কে? এবার নাভান চোখ ছোট ছোট করে তাকায় হেরার দিকে। যার জন্য করলো চুরি সে কয় চোর। ছেলেটা তখন হঠাৎ হেরার দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ কালু, ওই মিসেল গার্লকে 2 গালে 4টা থাপ্পড় দেন। আপনাকে 1 থাপ্পড় দিয়েছে না, ওটার বদলা। হেরা তাড়াতাড়ি বলে উঠল, এ কালু মামা, এই অহংকারী গিটারওয়ালাকে মারুন। আমি কিন্তু বলিনি আপনাকে মারতে, আপনি নিজেই মেরেছেন। আমি কিছুই বলিনি কিন্তু। তারপর আবার একটু নিচু গলায় যেন উস্কেও দিচ্ছে, আবার সাবধানও করছে। জানেন এই বেটার গায়ে অনেক জোর, আপনাকে তুলে এক আছাড় মারতেও পারে। আর এর হাতে চর খেলে 3 দিন জ্বর থাকবে। সো সাবধান থাকবেন, আপনার থেকেও বড় ডাকাত এই অশুভ গিটারওয়ালা। নাভান দাঁত চেপে বলল, আর একটা কথা বলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। এই কই তোরা? জল্লু চিল্লু ধরেই সাহেব রে। স্টপ, জাস্ট স্টপ। আমাকে ছোঁয়ার চেষ্টা করিস না। হেরা আর কাল্লু ডাকাতের দূরত্ব অনেক কম। হেরা কাল্লুকে উদ্দেশ্য করে বলে, দেখলেন কেমন জোরে ধমক দেয়? আর জানেন আপনি একে ধরার কথা বলছে না, এখন যদি এর গফ থাকতো তাহলে আপনার অবস্থা খারাপ করে ছাড়তো 2টা তার ছিঁড়া। কাল্লু হেরার উত্তরে বলে, গফ কি? আরে মূর্খ কালু, প্রেমিকাকে গফ বলে ইংরেজিতে। আর প্রেমিকা থাকলে বলতো ছাড় আমার বেবিকে ছাড়। হেরার বকবকানিতে কাল্লুর ধ্যান বারবার নষ্ট হচ্ছে। নাভান কাল্লুর উদ্দেশ্যে বলে, হ্যাঁ কালু, তোর আমি 2 কোটি টাকা দেব, এদের সবাইকে ছেড়ে দে, শুধু এই মিসেল গার্লকে রেখে দে। 2 কোটি টাকার কথা শুনে কাল্লু জল্লুর চোখ কপালে। আমার সাথে মজা নিস বেটা? তুই কোটি টাকা মুখের কথা। চারপাশের বাতাস তখন টান টান হয়ে আছে। কাল্লুর লোকজন বুঝতে পারছে এই ছেলেটা সাধারণ কেউ না। আর কাল্লু নিজেও মনে মনে ভাবছে, এই গিটারওয়ালা আসলে কে? কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চোখে ভয় নেই, বরং এমন এক আগুন আছে যা চাইলে পুরো আস্তানাই জ্বালিয়ে দিতে পারে। কাল্লু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। নাভানের চরের জ্বালা যেন এখনো গালে টনটন করছে। সে ধীরে ধীরে গালটা মালিশ করতে করতে নাভানের দিকে তাকালো। চোখ দুটো ছোট হয়ে গেছে, যেন লোকটাকে ভেতর থেকে পড়ে নিতে চাইছে। চারপাশে তার সাঙ্গপাঙ্গরা একটু দূরে সরে দাঁড়ালো। কেউ ফিসফিস করছে, কেউ আবার কাল্লুর মুখের দিকে তাকিয়ে বুঝতে চাইছে এখন কি হবে। হঠাৎ কাল্লু গলা খাকারি দিয়ে বলল, এই গিটারওয়ালা তুই কে রে? নাভান ঠান্ডা চোখে তাকিয়ে বলল, কে আমি সেটা জানার দরকার নেই, সবাইকে ছেড়ে দে। নাভান বাকিটা শেষ করলো না, শুধু চোখের দৃষ্টি দিয়েই যেন কথাটা শেষ করে দিল। পাশে দাঁড়িয়ে থাকা নেশাখোর ছেলেটা একটু সাহস পেয়ে বলল, কাল্লু মামা অর্ডার দেন, একসাথে ঝাঁপাইয়া পড়ি। কাল্লু হাত তুলে তাকে থামিয়ে দিল। তারপর আবার নাভানের দিকে তাকালো। এবার তার মুখে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। সাহস তো কম না, আমার সামনে দাঁড়াইয়া আমাকে থাপ্পড় মারছিস? তারপর হঠাৎ সে জোরে হেসে উঠল। এই পোলাটা আমারে মারছে। তার লোকজন একটু হতভম্ব হয়ে গেল। তারা ভেবেছিল এখন মারামারি শুরু হবে, কিন্তু কাল্লু উল্টো হাসছে। হেরা ব্রুকুচকে তাকিয়ে রইল। কাল্লু এবার হেরার দিকে তাকিয়ে বলল, এই মাইয়া, তোর ওই গিটারওয়ালার বন্ধুর সাহস আছে কিন্তু। হেরা ঠোঁট বাঁকিয়ে বলল। কাল্লু আবার হাসলো। ঠিক আছে, অহংকারী গিটারওয়ালা। তারপর নাভানের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটা কথা, তুই যদি সাধারণ কেউ হইতে এতক্ষণে তোরে আমার পোলাপানটা মাটিতে ফালাইয়া দিত। নাভান শান্ত গলায় বলল। চেষ্টা করে দেখতে পারিস। নাভান শান্ত গলায় বলল। এই কথাটা শুনে আবার চারপাশের গুঞ্জন শুরু হলো। হঠাৎ পাশ থেকে এক লোক কাল্লুর কানে কানে জল্লু কিছু বলল। সর্দার, আমি মনে হয় চিনতেছি, এই পোলাটারে আগেও কোথাও দেখছি। কপাল কুঁচকে বলল কাল্লু। কোথায়? জল্লু ডাকাত একটু ভয় ভয় গলায় বলল। ওই যে 2 মাস আগে নদীর ঘাটে যারা পাচারকারীদের ধরছিল তাদের মধ্যে একটা ছিল এই পোলা। কথাটা শুনে কাল্লুর চোখ একটু বড় হয়ে গেল। সে আবার ভালো করে নাভানের দিকে তাকালো। মনে মনে বলল, এই পোলাটা তাহলে ওই। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সে হাত তুলে বলল, এই, কেউ হাত দিবি না। বলতে বলতে কিছুর হুইসেল পায়। সবাই সতর্ক হয়ে যায়। কাল্লু ডাকাত নাভানের সামনে এসে বলে,
তুই ভাগ্যবান, আজকে তোরা ছাড় পাইলে। তারপর হেরার দিকে তাকিয়ে বলল, আর তুই মাইয়া, তোর একটা কথা বলি, তোরে মিসাইল গাইল ঠিকই কইছে, মুখটা মিসাইলের মতোই। কাল্লু সহ সব ডাকাত হঠাৎই ছুটে পড়ল, যেন মাটির উপর পা পড়লেই আগুন জ্বলে উঠবে। ডাকাতদের এই হুল্লোড়ের মধ্যে নিলয় ছুটে আসে হেরার কাছে। নাভান একে একে সবার বাঁধন খুলে দেয়। হেরা আগুনের পাশে বসে। তার পায়ের চোট কিছুটা ব্যথা দিলেও মুখে সাহসের ছাপ উটুট। নিলয় ছুটে আসে, সাথে আরো অনেকজন যারা ডাকাতদের পিছু নিয়েছে। হেরা অনেক অবাক নিলয়কে এমন অবস্থায় দেখে। এদিকে হেরাকে ঠিক থাকতে দেখে মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে নিলয়ের। ছেলেটা হেরার কাছে গিয়ে হেরার হাত ধরে বলতে থাকে, হেরা বোন, হেরা তুমি ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে থাকবো। হেরার মুখে ফুটে ওঠা ছোট্ট হাসি, তার চোখে ভরা কৃতজ্ঞতা। এই দৃশ্য নাভানের হৃদয় কাঁপিয়ে দেয়। নাভান পেছনে দাঁড়িয়ে তাদের দিকে তাকায়। চোখে আছে ক্ষিপ্ততার আগুন, কিন্তু সেই আগুনের ভেতর জাগে এক অদৃশ্য তীব্র জেলাসি। সে বুঝতে পারছে নিলয় শুধু হেরাকে ভালোবাসে না, তার থেকেও বেশি হারানোর ভয় পায়। নিলয় হেরার কাছে এতটা কাছের হয়ে উঠেছে যে নাভান নিজের কাছে কেমন হেরে যাচ্ছে দিনকে দিন। হঠাৎ হেরার হাসি নাভানের হৃদয়ে এক অদ্ভুত চিৎকার তুলল, এক ধরনের জ্বলন্ত নরম যন্ত্রণা। সে চায় হেরা নিরাপদ থাকুক, চায় হেরাকে দেখে আশ্বস্ত হোক, কিন্তু এই আবেগের সঙ্গে ভেতরে জেগে উঠছে এক অদ্ভুত ক্ষিপ্ততা। কেন নিলয় এত কাছে? নাভান ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু দৃষ্টিতে নেই রাগের প্রতিচ্ছয়া, বরং আছে অপ্রকাশিত অদৃশ্য টান। সে চায় হেরা বুঝুক সে সবসময় পাশে আছে। সে চায় হেরা নিলয়ের দিকে না তাকাক, কিন্তু জানে এই মুহূর্তে তা সম্ভব নয়। হেরার চোখ আবার নিলয়ের দিকে ফিরে যায়। নাভানের হৃদয় যেন চেপে ধরল। বুকের ভেতর জ্বলছে এক অদৃশ্য আগুন। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে, অথচ প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা নাভানের মনে নতুন ব্যথা তৈরি করছে। তার হেরার প্রতি টান যেন আগুনের মতো জ্বলছে, ভেতরে শক্ত, বাইরে শান্ত। এই অদৃশ্য টান হেরার চোখে পড়ে না, কিন্তু নাভান বলতে চায়, হেরা, আমি আছি দেখো। আমারও চিন্তা হয়েছে খুব তোমার জন্য। আমার বুক কেঁপেছে, দেখো। এখন এই বাপাসে হাত ধরে তুমি বুঝতে পারবে। কিন্তু না, নাভান সেটা বলতে পারল না। সবাই দুর্বল হয়ে বসে আছে। না খাওয়া আর দৌড়ানোর ফলে সবার গলা শুকিয়ে গেছে। রুষা ডাবের ছুরি দেখতে পেয়ে কাছে যায়। এখনো ডাকাতদের রান্না করা মুরগি, আগুনের উপর কলা পাতায় মোড়ানো মাছ, এগুলো পুড়ে খায়। রুষার একটা অ্যাডভেঞ্চার নিতে মন চাইল। ভাই, ডাকাতদের হাতের রান্না সবার কপালে জোটে না। আয়, খেয়ে নে। সবার বেশ খিদে পেয়েছে। নাভানা নিলয় ছাড়া সবাই ইচ্ছে মতো খেয়ে নেয়। রোজ রুষা অন্যায় অনেকগুলো পেয়ারা ও বনাদি ফল নিয়ে নেয়, আর অধীর কাঁধে কলার এক বিশাল কান্দা উঠিয়ে নেয়। কিছু দূর যেতে যেতে স্যার সহ পুলিশ ও কিছু আর্মিরা এদিকেই আসছে। হেরার পা কাটার ফলে নিলয় তাকে ধরে হাঁটছে। স্যার সহ সকল স্টুডেন্টরা সবাইকে ফিরে পেয়ে হাজারো শুকরিয়া আদায় করে। ফারুক, আমি মেয়েটার কাছে যাব। আমি আর পারছি না মেয়েটাকে না দেখে থাকতে। ওকে যা, কিছুদিন পর না হয় আমিও যাবো, তুই কে ঘুরে আই। হ্যাঁ, সব রেডি করে দে, আমি যাব। অ্যাডভোকেট কাজল খান নিজের অফিসে বসে ফাইল দেখছিল। কোর্টের কাজ শেষ করে একটু শান্তিতে বসবে এই আশা করেছিল, কিন্তু তার কপালে শান্তি খুব কমই জোটে। হঠাৎ দরজা না নক করেই কেউ ঢুকে পড়ে। গম্ভীর কণ্ঠে বলে, আমি এসে গেছি সুন্দরী। কাজল খান মাথা তুলে তাকাতেই দেখে মন্ত্রী শামসুল দাঁড়িয়ে আছে। তাকে দেখে কাজল খানের কপাল কুঁচকে যায়। ঠান্ডা গলায় বলে, তোকে কি ইনভাইটেশন কার্ড পাঠিয়েছিলাম আমি? শামসুল হেসে সামনে থাকা চেয়ারে আরাম করে বসে পড়ে। তোমার কাছে আসতে আবার ইনভাইটেশন লাগে নাকি? আমি তো রেগুলার ভিজিটর। কাজল খান বিরক্ত হয়ে বলে, আপনি একজন মন্ত্রী মানুষ, কাজ কাম নাই, রোজ রোজ আমার অফিসে এসে বসেন কেন? শামসুল গম্ভীর মুখ করে বলে। দেশের কাজ করি আর তোমার কাজ করি। কাজল ব্রুকুচকে বলল, আমার কাজ দেখার দরকার নাই, আমি নিজেই পারি। শামসুল মুচকি হেসে ঝুঁকে বলে, জানি না, তুমি শক্ত মেয়ে বলেই তো ভালো লাগে। কাজল খান চোখ ঘুরিয়ে বলে, এইসব ডায়লগ অন্য কোথাও দেয়, আমি কোর্টে এসব শুনতে অভ্যস্ত, এখানে না। শামসুল নাটকীয় ভাবে দীর্ঘশ্বাস ফেলে। আমি কি অনেক আগেই বলেছি আমি তোমারে পছন্দ করি? কাজল খান সঙ্গে সঙ্গে বলে, আর আমি অনেক আগেই বলছি,
এই কথা আরেকবার বললে কোর্টে মানহানির মামলা দিব। শামসুল হেসে বলে, মামলা দিলে তো আরো ভালো, কোর্টে রোজ দেখা হবে কাজল রেখা। স্টপ। অনলি অ্যাডভোকেট এমএলএ কাজল খান, নো কাজল রেখা। এই ডাক শুধু একজনের জন্য বরাদ্দকৃত। এই নামে ফার্দার ডাকলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আবার তুই, তোমার আমার বয়স হয়েছে, এখনো এমন ব্যবহার মানায় না। তোর কপাল ভালো আমি চুপ আছি। কপাল খারাপ হলে কি করতে? তোর মরার 40 খাওয়ার প্রস্তুতি নিতাম। আর এক কাজ কর, এমনিতেও মনে হচ্ছে তোর মরার সময় ঘনিয়ে আসছে। তুই বরং এক কাজ কর, মরার 40টা আগেই খাইয়ে দিস, সব পাবি বহুত। উফ সুন্দরী, 40 তো খাবে না, বিয়ের দাওয়াত খেতে পারো। ছেলে আর আমি একসাথে বিয়ের পিড়িতে বিয়ে করব ভাবছি। ছেলেটা খালি একটা মেয়ের দিকে মন দিলেই হয় আমার মতো। তাহলে বাপ ছেলে একসাথে বিয়ে করে রেকর্ড করব। ব্যাপারটা কেমন হলো বলো তো? এই মাঝ বয়সে এসেও তোর বিয়ের শখ মেটেনি? 2 বিয়ে করার পরও? বিয়ে তো 2টা করেছি, এখন তোমাকে 2বার বিয়ে করে ফরজ কাজটা সেরে ফেলবো। ইসলামে জায়েজ আছে 4 বিয়ে। সারা জীবনে মসজিদের বারান্দায় ঢুকেছিস কিনা সন্দেহ, আর 4 বিয়ের হাদিস? ইসলামের কথা বলছি। 4 বিয়ের ফরজ তোকে জান্নাতে নেবে না। জীবনে যে পাপ করেছিস তার জন্য শাস্তি ইহকালেও পাবি পরকালেও। বান্দরবান থেকে ফিরে আসার পর অনেকদিন কেটে গেছে। সেই পাহাড়ি স্মৃতি যেন ধীরে ধীরে মনের কোণে মলিন হয়ে গেছে। কিন্তু কিছু অনুভূতি আছে যেগুলো যত সময় যায় ততই গভীর হয়। ভার্সিটির দিনগুলো আবার আগের মতোই চলতে শুরু করেছে। ক্যান্টিনে আজও জমজমাট আড্ডা বসেছে। রোজ, রুষা, ঝিনুক, সৃজন, অধীরার হেরা সবাই মিলে গল্পে মশগুল। হাসি ঠাট্টায় পুরো ক্যান্টিন যেন মুখর হয়ে উঠেছে। অধীর মাঝে মাঝে হেরাকে মজা করে কিউটি পাই বলে ডাকে। আর সৃজন তো হেরাকে নিজের ছোট বোন বানিয়েই ফেলেছে। তাই তার যত্নটাও নেয় ভাইয়ের মতো করেই। ঝিনুকেরও জীবন এখন নতুন মোড় নিতে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই তার বিয়ে তুষারের সঙ্গে। এই নিয়ে বন্ধু মহলে চলছে মজা, খুনসুটি আর ভবিষ্যতের নানা পরিকল্পনা। ঝিনুক আগের মতোই সবাইকে প্রোটেক্ট করে বড় বোনের মতো। পাহাড়ের ঘটনা শুনে সে কি কান্না! তুষারকে জড়িয়ে ধরে তুষার শুধু তাকিয়েছিল তার ঝিনুকমালার দিকে। মেয়েটা সম্পর্কের মানে খুব ভালো বুঝে। সব মিলিয়ে সবার দিন যেন খুব সুন্দর করেই কাটছে। কিন্তু এই সুখের ভিড়েও দুজন মানুষের মনে যেন অদ্ভুত এক অশান্তিতে ভরা। হেরা আর নাভান, দুজনের মাঝখানে যেন অদৃশ্য এক দেয়াল দাঁড়িয়ে আছে এখনো। এদিকে তিতির ও ন্যান্সির মনে আগের সেই হিংসা এখনো জ্বলজ্বল করছে। তারা সুযোগ পেলেই হেরাকে অপমান করতে চায়, হেয় করতে চায়, কিন্তু বারবারই ব্যর্থ হয় নিলয়ের জন্য। আজও তিতির ক্যান্টিনে ঢুকলো, মুখে সেই চিরচেনা অহংকারের ছাপ। হেরা তখন বন্ধুদের সঙ্গে কথায় ব্যস্ত। সে খেয়ালই করেনি তিতির তার পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ ধাক্কা, দুজনের গায়ে গিয়ে ধাক্কা লাগলো। তিতির ভারসাম্য হারিয়ে সোজা মেঝেতে পড়ে গেল। পড়ার সময় তার মাথা মেঝেতে আঘাত পেল। কয়েক সেকেন্ডের জন্য চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। তারপর তিথির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে মুখে আগুন জ্বলছে। রাগে কাঁপতে কাঁপতে সে এগিয়ে এসে ঠাস একটা জোরালো থাপ্পড় বসিয়ে দিল হেরার গালে। হেরা কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে বিস্ময়, অপমান আর রাগ একসাথে জ্বলে উঠল। চারপাশের সবাই হতভম্ব। হেরার ভেতরেও আগুন জ্বলে উঠল। সে রাগে হাত তুলল তিতিরকে থাপ্পড় মারার জন্য। ঠিক কিন্তু ঠিক তখনই একটা শক্ত হাত এসে তার কবজি শক্ত করে ধরে ফেলল। হেরা ঘুরে তাকাতেই দেখল নাভান। তার চোখে আজ অদ্ভুত রকমের কঠোরতা। নাভান দাঁতের দাঁত চেপে বলল, তোমার মতো অসভ্য মেয়ে আমি জীবনে দেখিনি। তিতিরের গায়ে হাত তোলার সাহস তুমি কোথায় পাও? তার গলায় তীব্র ঘৃণা মেশানো কড়া স্বর। থেমে আবার বলে, আসলে তুমি একটা অসভ্য মেয়ে। সবার সঙ্গে বেয়াদবি করতেই তোমার ভালো লাগে। এই কথাগুলো যেন ছুরির মতো বিঁধল হেরার বুকে। হেরা ধীরে ধীরে নাভানের দিকে তাকালো। চোখে জমে উঠেছে অপমানের আগুন। রাগে কাপা গলায় বলল, হাত ছাড়ুন। কিন্তু নাভান আজ যেন আরো ক্ষিপ্ত। সে হাত আরো শক্ত করে ধরে বলল, না ছাড়লে কি করবে? হেরা এবার চোখে চোখ রেখে সোজা জবাব দিল, যে থাপ্পড়টা তার গালে পড়েনি সেটা আপনার গালে পড়বে। ক্যান্টিনে উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। নাভানের ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সাহস অনেক বেড়ে গেছে মিস হেরা। সিনিয়রকে সম্মান করতে জানেন না দেখে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড।
তারপর ঠাস। পুরো ক্যান্টিনে যেন শব্দটা প্রতিধ্বনিত হয়ে উঠল। হেরা সত্যি একটা দাবান মার্কা চড় বসিয়ে দিল নাভানের গালে। নাভান মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, তার চোখে বিস্ময়। হেরা তেজি গলায় বলল,